নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে বিশাখা এবং আজকের যে আমাদের আলোচনা এই সন্ধ্যে 6টার সময় আমরা যে আলোচনায় আজকে বসছি সেই আলোচনাটা কিন্তু আজকের নয়, সেই আলোচনার বিষয়বস্তুটা আজকের নয়। দীর্ঘ 1.5 বছর ধরে এই অতিমারির সময়, করোনা আবহে যে সময়, সেই সময় দাঁড়িয়ে আমাদের কাছে এই মুহূর্তে সবথেকে বড় জ্বলন্ত সমস্যা বলা যেতে পারে। একদিকে আমরা দেখতে পাচ্ছি কার্যত লকডাউন আমাদের রাজ্যে চলছে, তার মধ্যে কিছু শিথিলতা আনা হয়েছে বিধিনিষেধে, কিন্তু তার মধ্যে থেকেও কোথাও গিয়ে যে শিথিলতা পাচ্ছে না তা হলো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের পড়াশোনা করা বা শিক্ষার্থীদের সামগ্রিকভাবে কি ভবিষ্যৎ হতে চলেছে বা কি এখনো পর্যন্ত হয়ে রয়েছে সেই জায়গা থেকে তারা কিভাবে বেরোবে, কিভাবে তৈরি হবে আমাদের সামাজিক যারা স্বপ্ন গড়ার কারিগর, আগামী ভবিষ্যতের যারা কারিগর, তারা কিভাবে এই সমাজ থেকে কিভাবে উপকৃত হয়ে আগামী দিনে তারা নতুন সমাজ উপহার দেবে আমাদের, সেটা নিয়েই একটা প্রশ্ন তৈরি হয়ে গিয়েছে। কারণ ইতিমধ্যেই শিক্ষাবিদরা সকলেই প্রায় একমত যে এভাবে পড়াশুনো হয় না। যেভাবে অনলাইন ক্লাসেসের কথা বলা হচ্ছে, যেভাবে প্রান্তিক মানুষগুলো সেভাবে তার কি সুবিধা পাচ্ছে আদৌ? সেই সমস্ত যারা প্রান্তিক জেলায় থাকে বা জেলার একেবারে প্রত্যন্ত জায়গায় থাকে, আমাদের রাজ্যের কথাই যদি বলা হয়, তাহলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের জন্য? কেন্দ্র হোক বা রাজ্য সরকার কি ব্যবস্থা নিতে পেরেছে এখনো পর্যন্ত স্কুলমুখ করার জন্য, কলেজমুখ করার জন্য আমাদের এই সমাজের ছাত্রছাত্রীদের জন্য? এখনো পর্যন্ত এই অতিমারি আবহে তারা কি ভাবছে? তারা ইতিমধ্যেই আমরা জানি যে বিয়েবাড়ি হোক বা শ্রাদ্ধানুষ্ঠান সব ক্ষেত্রেই নির্দিষ্ট মানুষের জমায়েতকে অ্যালাউ করে দেওয়া হয়েছে, কিন্তু তাহলে কেন শিক্ষার্থীরা বাদ, কেন শিক্ষা ব্রাত্য এই সমাজে? সেই নিয়েই প্রশ্ন উঠছে। দেখে নেব আমাদের প্রতিবেদন। সময় বিধি মেনে খোলা দোকান, বাজার, পানশালা, খোলা সুইমিং পুল, বিধি মেনে চলছে গণপরিবহন। করোনা পর্বে ভাটা পড়েনি উৎসব অনুষ্ঠানে। বিয়েবাড়ি হোক বা শ্রাদ্ধানুষ্ঠান, নিয়ম মেনে করা যাবে সবই, কিন্তু বিধি বাম শিক্ষায়। করোনা আবহে 2020 মার্চে বন্ধ হয় স্কুল, প্রায় 1.5 বছর। করোনা প্রকোপ কখনো বেড়েছে, কখনো কমেছে। অর্থনীতির গতিকে সচল করতে ধীরে ধীরে আনলক পর্বে হেঁটেছে সরকার, মিটেছে ভোট পর্ব। সব আনলক হলেও লক থেকেছে শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল খোলার দাবি উঠলেও তা পূরণ হয়নি। ঘরে বসে ক্লাস করায় স্বচ্ছন্দ করবেন, কোনো অসুবিধে নেই। যারা পারছে না এবং যারা চাইছে না তাদের জন্য সপ্তাহে 2 দিন হলেও ক্যাম্পাস খুলতেই হবে অ্যাট এনি কস্ট। আমরা যখন পড়াই অনলাইন, একটা খুবই অসুবিধার মধ্যে পড়াতে হয়, একটা কনস্ট্রেন্টের মধ্যে পড়াতে হয়। ছাত্রদের কাছে কতটা পৌঁছতে পাচ্ছি সেটাও আমরা ঠিকমতো বুঝতে পারি না। ছাত্রদের ফিডব্যাক পাই না, তাদের মুখ দেখতে পাই না, ফলে একটা অসুবিধে তো প্রচণ্ডই অসুবিধে হচ্ছে। ফলে আমরা প্রত্যেকেই চাইছি যত তাড়াতাড়ি অফলাইন ক্লাসের। পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে দ্রুত স্কুল খোলার দাবি জানাচ্ছেন অভিভাবকদের একাংশ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদনও জানাচ্ছেন তারা। স্কুল খোলা হচ্ছে না, এটা তো সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আমাদেরই। কেন আমাদের বার যেখানে খুলে গেছে স্কুল খুলছে না, এটা অবশ্যই দেখা উচিত, করে ওইটাকে খোলানো উচিত। অনলাইনে প্র্যাকটিক্যালটা করবেন কী করে, এটাও একটা ব্যাপার থাকছে যে প্র্যাকটিক্যালটা করবে কী করে। সমস্ত যদি বন্ধ হয়ে যায় তাহলে তো সবই তো কলাপস হয়ে যাবে। এটা ধীরে ধীরে আস্তে আস্তে করে প্রিকশন নিয়ে করা উচিত আমার মনে হয়। হ্যাঁ, ওই স্কুলের ব্যাপারটা নিয়ে সবার আগে ভাবা উচিত, যে কারণ সব জিনিস খুলে যাচ্ছে, বার ফার অমুক তমুক রেস্টুরেন্ট প্রত্যেকটাই নিয়মবিধি মিলে খুলছে, তাহলে স্কুল কেন না? না, অনেক তফাৎ হয়ে যায়। কেরিয়ারের সঙ্গে টাইম ওয়েস্ট, এটা কিচ্ছু না। এই যে বাচ্চা 2 বছর পড়লো, তার মাইন্ডে কিন্তু ওই 2 বছরের পড়া থাকবে না। বেসই যদি নর্মাল ভালো না হয় বাচ্চার, বড় হয়ে কি করবে? প্রায় 1.5 বছর বন্ধ স্কুল, বিপন্ন হচ্ছে শৈশব। করোনা পর্বে প্রত্যন্ত অঞ্চলে বাড়ছে শিশু শ্রম এবং শিশু পাচারের ঘটনা। প্রশ্ন উঠছে, ক্ষতির বহর বাড়তে থাকায় একের পর এক আনলক হলেও কেন পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে আনলক হচ্ছে না স্কুল? রিপাবলিক বাংলা। আমরা দেখলাম আমাদের প্রতিবেদন এবং এই প্রতিবেদনের মধ্যে দিয়ে যে বিষয়টা খুব স্পষ্ট করে বলা যায়, এই প্রতিষ্ঠানে ফেরা বা প্রাতিষ্ঠানিক শিক্ষার মানে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, তার মধ্যে দিয়ে একটা শিশু বা একজন শিক্ষার্থীর তার সামাজিক বিকাশ হচ্ছে, তার সার্বিক বিকাশ হচ্ছে এবং সেই সঙ্গে বেশ কিছু যে প্রথাগত শিক্ষার যেগুলো অঙ্গ, সেই অঙ্গগুলো নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠছে যে অনলাইনে পরীক্ষা যদি দেওয়া হয় বা অনলাইনে যদি পড়াশোনা করা হয় সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে, যার মধ্যে আমরা অভিভাবক
অভিভাবকদের কাছ থেকেও শুনলাম এবং অধ্যাপক যিনি আমাদের সঙ্গে কথা বলেছিলেন তিনিও বললেন যে অনলাইনে বেশ কিছু সমস্যা থাকে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকের আলোচনায়, কিন্তু আমাদের আলোচনায় যারা রয়েছেন আজকে তাদের সঙ্গে আগে আমরা একটু আলাপ সেরে নেব। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্তা রায়চৌধুরী। সেই সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি অধ্যাপক দেবাশিস সরকারকে এবং আমরা পাচ্ছি অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাসকে। আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং এই আলোচনা শুরুর আগেই আমরা আজকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো, যে সমস্ত প্রশ্নবাণগুলো আজকের সমাজে দাঁড়িয়ে এই 1.5 বছর অতিক্রান্ত হওয়ার পরে অতিমারি আবহে সব থেকে বেশি করে আমাদের মাথায় হ্যামার করছে, সব থেকে বেশি করে স্ট্রাইক করছে, সেই অগ্নিবাণগুলোর দিকে তাকাবো আমরা। প্রথমেই আমাদের আলোচনার একেবারে শুরুতে দেখে নেব অগ্নিবাণ 1 নম্বরের অগ্নিবাণ আজকে আমাদের আলোচনার জন্য কি রয়েছে। অগ্নিবাণ 1, স্কুল কলেজ বন্ধ থাকলে কি আটকাবে তৃতীয় ঢেউ? যে তৃতীয় ঢেউ, করোনা তৃতীয় ঢেউ নিয়ে ইতিমধ্যেই আমরা আশঙ্কিত। সেই জায়গা থেকে যদি স্কুল কলেজ বন্ধ রাখা হয় তাহলেই কি আটকানো যাবে তৃতীয় ঢেউকে? প্রশ্ন উঠে আসছে। দ্বিতীয় অগ্নিবাণের দিকে তাকাবো আমরা। শিক্ষার্থীদের নিয়ে কি আদৌ ভাবিত কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার? কি ভেবেছে এত বছর ধরে, এই 1.5 বছর ধরে যারা শিক্ষার্থীরা যারা যেতে পারছে না শিক্ষা প্রতিষ্ঠানে, তাদের জন্য কি উদ্যোগ নিয়েছে সরকার সার্বিকভাবে? এই প্রশ্নটাও আমরা রাখছি। তৃতীয় অগ্নিবাণ, বিয়ে বাড়ি চলতে পারলে কেন বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান? আমরা জানি ইতিমধ্যেই যেটা 14 তারিখ লাস্ট যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে নবান্নর তরফ থেকে, সেখানে বলা হয়েছে বিয়ে বাড়িতে 50 জন, শ্রাদ্ধানুষ্ঠানে 20 জনকে অ্যালাউ করা যেতে পারে। তাহলে যদি এই ক্ষেত্রেই যদি অ্যালাউ করা যেতে পারে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি গণপরিবহন ব্যবস্থা সেখানেও বাদুড়-ছোলা ভিড় অর্থাৎ জমায়েত রয়েছে, তাহলেও কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ? এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। সেটা আমাদের আজকের অগ্নিবাণ 3 এবং এই অগ্নিবাণগুলো নিয়েই আমরা সরাসরি আলোচনায় আসবো। আমরা প্রথমেই যাব পার্থপ্রতিম বাবুর কাছে। পার্থপ্রতিম বাবু, আপনি একজন অধ্যাপক, একজন শিক্ষক, আপনার কাছে এই জন্যই প্রথমে আসছি কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি 1.5 বছর ধরে যেটা সমস্যা, সেই সমস্যার এর থেকে বেরিয়ে আসার কি জায়গা হতে পারে? এখন যা হয়েছে তো হয়েছে, কিন্তু বেরিয়ে আসার কি জায়গা হতে পারে এবং সরকার এখনো পর্যন্ত যে উদ্যোগ নিয়েছে সেটা কি যথেষ্ট? না বিশাখা, আসলে সরকারি স্তরে এরকম একটা উদ্যোগ যদি থাকতো, কি কেন্দ্র কি রাজ্য, তাহলে আমি অনেক খুশি হতাম যে সত্যি আমরা শিক্ষার ক্ষেত্রেও আনলক হতে চাইছি। কিন্তু বেসিক্যালি আমাদের সমাজ জীবনের বহু ক্ষেত্রে আনলকের এই প্রচেষ্টা শুরু হলেও আপনি বলছিলেন যথার্থভাবে ট্রান্সপোর্টের ক্ষেত্রে খানিকটা হয়েছে, কাজের ক্ষেত্রে মানুষ বাড়ির বাইরে পা রাখছেন, বিয়ে বাড়ি হয়েছে, কিন্তু আমি বলছি শিক্ষার ক্ষেত্রে সেই ভাবনা কিন্তু নেই। আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়েছি। এমনকি শিক্ষার ক্ষেত্রে ফল প্রকাশের নমুনা দেখলেও তাজ্জব বনে যেতে হয়, কিন্তু উপায় নেই যে এরকম একটা কম্পেলিং সিচুয়েশনে ইতিহাসের নম্বর দিয়ে অঙ্ক যাচাই করতে হচ্ছে, বাংলার নম্বর দিয়ে কেমিস্ট্রি যাচাই করতে হচ্ছে, এইসব ঘটনা ঘটছে। কিন্তু এই প্রত্যেকটাই ঘটেছিল একটা কারণের জন্য, আমরা জানি যে সেটা হচ্ছে অতিমারি, এবং এটা সত্যি আমাদের পূর্ব অভিজ্ঞতা কারোরই ছিল না। কিন্তু আমি বলছি যে এই অতিমারি চলাকালীন গত বছর 2020 সালের মার্চ মাস থেকে আজকে জুলাই মাসের 2021 সালের জুলাই মাস হয়ে গেল, সেখানে দাঁড়িয়ে আপনি যদি বলেন যে এই সংক্রমণ কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম ছিল। ধরলাম, আমি একটা উদাহরণ হিসেবে বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক ক্ষেত্রেই বলেছেন এর মাঝখানেও যে আমাদের সংক্রমণ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের মধ্যে এসে গেছে, প্রায় নেই বললেই চলে। ভবানীপুরে ধরুন কথার কথা, বা খড়দায় নেই। তাহলে এইবার আমার একটা প্রশ্ন হচ্ছে যে যদি ভবানীপুর বা খড়দা এরকম জায়গাগুলোই যদি উপনির্বাচন হতে পারে কোনো কারণে, সরকারি আমরা আসবো পার্থপ্রতিম বাবু, আমরা এই জায়গাটাতেই আসবো। খুব ভাইটাল একটা জায়গা ধরেছেন এবং আমাদের আলোচনাতেও এই জায়গাটা আসবে। কিন্তু তার আগে একবার আমরা চলে যাব একবার দেবাশিস সরকার, অধ্যাপক দেবাশিস সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, আপনার কাছেও জানতে চাইবো, আপনিও একজন শিক্ষক, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় অনলাইনে যে ক্লাস নেওয়া হচ্ছে সেটা কি যথেষ্ট? এই প্রশ্নটা বারবার করা হয়েছে, কিন্তু 1.5 বছর অতিবাহিত এবং তারপরে আজকের জায়গায় দাঁড়িয়ে যখন আনলক পর্যায়ে শুরু হয়ে গিয়েছে, বেশ অনেকটা শিথিলতাও এসে গিয়েছে, সেই জায়গায় অনলাইনে পড়াশোনা করা কি একমাত্র জায়গা হতে পারে, একমাত্র উপায় হতে পারে বলে আপনার মনে হয়? না, যাদের ন্যূনতম ধারণা আছে তাদের কাছে এটা কোনো প্রশ্নই নয়। তার কারণ এটা যে সারা পৃথিবী, দেশ, রাজ্য, সর্বস্তরে এটা আমরা সবাই জানি। যারা জানে না তারা জানবেন যে অনলাইন মোডে কখনোই প্রকৃতপক্ষে পড়াশুনো করানো সম্ভবপর নয়। এবং শুধু পড়াশুনো করানো সম্ভবপর নয়, সেটা একজন মাস্টারমশাই জায়গা থেকে ছাত্রকে বা ছাত্রের জায়গা থেকে পড়াটা বুঝে নেওয়া, ব্যাপারটা এরকম নয়। ডিজিটাল ডিভাইড বলে যে ভাবনাটাকে আমরা, যে কথাটাকে আমরা বারবার সামনে রেখে আলোচনা করি, যে প্রযুক্তি প্রয়োগ করে অনলাইন মোডে টিচিং লার্নিং এর ক্ষেত্রে যে ল্যাপটপ, কমটপ,
আমার অ্যান্ড্রয়েড ফোন ইত্যাদি ইত্যাদি লাগে, আমার যে নেটওয়ার্ক স্টেবিলিটি এবং তার উপর আমার ব্যবহার করবার সুযোগ লাগে সেটা নেই। ফলে একটা ডিজিটাল ডিভাইড তৈরি হচ্ছে, একটা বিশাল অংশের ছেলে মেয়ে পড়াশোনার জগতের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। 1 2 নম্বর হচ্ছে যে প্যাকেজে শুনছিলাম একদম সত্যি কথা যে ল্যাবরেটরি বেস সাবজেক্ট, প্র্যাকটিক্যাল পেপার এগুলো করা যায়। ফলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু কোনো বিতর্ক নেই। যারা বোঝেন না তারা হয়তো গত প্যান্ডেমিক সিচুয়েশনে গোড়ায় একটা ভাব করেছিলেন মূলত কেন্দ্রীয় সরকারের জায়গা থেকে, বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন জায়গা যে যেন অনলাইন মোড দিয়ে আমরা অফলাইন মোডকে রিপ্লেস করতে পারি। পৃথিবীতে কোনো কালে হয়নি, দেশে হয়নি, এখানেও হবে না। ফলে এটার মধ্যে বিতর্ক নেই। চিন্তার জায়গাটা যে জায়গাটা, ফলে অনলাইন মোডে দিয়ে কখনই এবং তার কি কি অ্যাডভার্স এফেক্ট হয়েছে এসব আমাদের এখন মানে আলোচনা করতে করতে একদম সবটা জানা হয়ে গেছে। এই সময় একটা কম্প্রোমাইজ ভার্সনে টিচিং লার্নিং এবং এক ধরনের কানেক্টিভিটি চালাতে হচ্ছে এবং তাতে একটা বড় অংশ ছেলে মেয়ে ঠিক মতন থাকতেও পারছে না। সেটা স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, গতকালকে বিশ্ববিদ্যালয় স্তরে ইউজিসি সর্বভারতীয় স্তরে আবার নতুন একটা শিডিউল এই আগস্ট অনওয়ার্ডস আবার অ্যানাউন্স করলো, এবং গত বছর যেটা করেছিল তাদের 6 মাসের সিস্টেমকে 4 মাস করেছিল, আবার যে শিডিউলটা করছে এই যে আনলক কথাটা আসছে এই 6 মাসকে 4 মাস করা, আবার 4 মাসকে 5 মাসে নিয়ে যাচ্ছে, অর্থাৎ সেমেস্টারগুলোর সময়টাকে বাড়িয়ে কমিয়ে তারা এই প্যান্ডেমিক সিচুয়েশনটাকে মোকাবিলা করার চেষ্টা করছে। কিন্তু যে জায়গাগুলো কিন্তু বারবার করে সামনে চলে আসছে, 1 নম্বর হচ্ছে পলিটিক্যাল ইন্টেনশন, যেটা পার্থ বলেছের সাথে সম্পূর্ণভাবে একমত, যে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারও তাদের পলিটিক্যাল ইন্টেনশন এই জায়গাটায় আন্তরিক হওয়াতে নির্বাচনের ব্যাপারে যতটা হাঁকুপাকু লক্ষ্য করা যায়, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেমেয়েদের যে বিচ্ছিন্ন এই জায়গা থেকে আমি আসবো রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, একবার তার সঙ্গে কথা বলে নেবো। আপনাদের কাছেও শিক্ষার কোন জায়গা থেকে কি সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে তো কথা বলবোই, কিন্তু নীলাদ্রি ব্যানার্জি আমাদের সঙ্গে যখন রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা দেখেছি নীলাদ্রি বাবু যে এত দফার 8 দফার ভোট হয়েছে এই করোনা আবহের মধ্যে, এবং তারপরে আমরা আরো একটা উপনির্বাচনের দিকে হয়তো যাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন ভোট করানো গেল, কিন্তু তার মাঝেই 1.5 বছর ধরে যখন শিক্ষার্থীদের ভবিষ্যৎ কার্যত অন্ধকারে তলিয়ে গিয়েছে, সেই জায়গা থেকে কেন্দ্রীয় সরকারের কি করা উচিত ছিল, কি করা হলো না বলে আপনার মনে হয়? না, প্রথমত এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে 8 দফায় নির্বাচন হতে পারে এবং আবার উপনির্বাচনের দাবি রাজ্য সরকার করতে পারেন, কিন্তু ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা স্কুলে গিয়ে সেটা সম্ভব হয় না। এবার অনলাইনে যদি আমায় পড়াশোনা করতে হয় তাহলে দুটো জিনিসের খুব দরকার, একটা হচ্ছে স্মার্টফোন আর একটা হচ্ছে ডেটা কানেক্টিভিটি। এবার যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা আসে তাদের সবার পক্ষে কি স্মার্টফোন কেনা সম্ভব, মা বাবাদের সম্ভব, বা এর জন্য যে অতিরিক্ত মোবাইল বিলটা আসবে সেই মোবাইল বিল কি তাদের দেওয়া সম্ভব? আমার মনে হয় এক্ষেত্রে সরকার, সেটা রাজ্য কেন্দ্র, যেটা করা দরকার প্রত্যেক ছাত্রছাত্রীকে বিনামূল্যে স্মার্টফোন দেওয়া দরকার, এবং এই ডেটা কানেক্টিভিটি অতিরিক্ত মোবাইল বিলের যে খরচা সেই খরচা তাদের অ্যাকাউন্টে ডিরেক্ট মানি ট্রান্সফারের মাধ্যমে দেওয়া দরকার। আমরা দেখেছি কৃষকদের কাছে টাকা পৌঁছচ্ছে, কিন্তু দেশের যারা ভবিষ্যৎ ছাত্রছাত্রী তাদের কথা কেউ ভাবছে না। রাজ্য সরকারের তরফ থেকে ট্যাব দেওয়া হয়েছে, তার জন্য টাকা দেওয়া হয়েছে, সেটা কি যথেষ্ট? সেটা যথেষ্ট নয়, প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে কিন্তু এটা পৌঁছয়নি। যেভাবে ট্যাব দেওয়া হয়েছে অনেকে তাই সেই আওতা থেকে দূরে থেকে গেছেন, স্মার্টফোন সবার কাছে পৌঁছয়নি। এই যে ডেটা এক্সট্রা কস্ট মোবাইল বিলে, সেই কস্টটা কে বিয়ার করবে? এবং এর ফলে কিন্তু অর্থনৈতিক বৈষম্য আরো বাড়ছে। ভবিষ্যতে দেখা যাবে যারা মানে একটু উচ্চবিত্ত পরিবার থেকে আসে তারা কিন্তু পরীক্ষায় এই ধরনের পরীক্ষায় ভালো ফল করবে একটু নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েদের থেকে। সমাজে আমরা অর্থনৈতিক বৈষম্য বাড়িয়ে দিচ্ছি, সমাজ পিছিয়ে যাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে সমাজ পিছিয়ে যাচ্ছে বলেই আপনার মত, এটাই তো? আমরা এই কথা নিয়ে কথা, বৈষম্য বাড়ছে, ভয়ঙ্কর ব্যাপার, বৈষম্য বাড়ছে। আমরা আসবো এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে একবার রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্তা রায়চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলে নেব। সুদীপ্তা দি, আমরা বারবার তৃণমূলের তরফ থেকে বা তৃণমূল সরকারের তরফ থেকে দেখেছি বলা হয়েছে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে যখনই তারা প্রশ্ন তুলেছেন, তারা উজ্জ্বলা যোজনার কথা বলেছেন যে সাবসিডি না নিয়ে যদি উজ্জ্বলা যোজনায় গ্যাস দেওয়া হয়, কিন্তু তারপর তো গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে যাচ্ছে। এই কথাটারই কিন্তু আরেকটা দিক আমরা পেলাম যখন নীলাদ্রি বাবুর সঙ্গে যখন কথা বলছিলাম, তিনি বলছিলেন যে হয়তো ট্যাব দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু ডেটা কানেক্টিভিটি বা তার যে বিল, সেইগুলো কিভাবে একজন প্রান্তিক মানুষ বা একজন প্রান্তিক অভিভাবক কিভাবে সেটা সামাল দেবেন, সেটা নিয়েও তো প্রশ্ন উঠছে।
হ্যাঁ দেখুন, যেটা বললেন নীলাদ্রি বাবু, রাজ্য সরকার তো কিছুটা চেষ্টা করেছে। এছাড়া যে কন্যাশ্রী প্রজেক্ট যেটা রয়েছে, এছাড়া বাচ্চাদের পড়াশোনা করবার জন্য একটা শিক্ষা লোন দেওয়া হচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার পুরোপুরি চেষ্টা করেনি, কিছুটা চেষ্টা করেছে, তাই তো? নীলাদ্রি কথার মাঝখানে কথা বললে কারোর কথাই শোনা যাবে না। এই প্রোগ্রামটা খুব অল্প সময়ের জন্য, হয়তো কথার মাঝখানে কথা বলা দরকার নেই। শেষ হয়ে যাক, যিনি আছেন তিনি কানেক্ট করে দেবেন। হ্যাঁ, আপনি তো যেখানে বলছিলাম, যেখানে ছিলাম সেটা বলছিলাম যে শিক্ষা ব্যবস্থা করা হয়েছে, এই রাজ্যের সরকার করেছে। আপনি একটু আগে প্রতিবেদনে বললেন 8 দফা নির্বাচন, তো এই 8 দফা নির্বাচন তো নির্বাচন কমিশন করেছেন। একদম। এই নির্বাচন কমিশন যাতে না করে তার তো আবেদন রাখা হয়েছিল, 6 দফার মধ্যে শেষ করতে তার আবেদন রাখা হয়েছিল, সেটা রাজ্যের তরফ থেকে। সেটা কিন্তু মানা হয়নি। নির্বাচন কমিশন 8 দফাতে নির্বাচন করেছেন। যদি নির্বাচন 8 দফাতে হতে পারে তাহলে বাই ইলেকশনও হতে পারে, কিন্তু সেইটা ইস্যু নয়। ইস্যু হচ্ছে বাচ্চারা আছে পড়াশোনা করবে, অনেকে বলছেন অমুক বার খোলা রয়েছে, পুল খোলা রয়েছে, সেখানে যারা যাবেন তারা ম্যাচিওরড লোক। কিন্তু কোথাও কিন্তু এটা বলা হয়নি, এটা কিন্তু কোথাও বলা হয়নি যে ছাত্রছাত্রীরা বিয়ে বাড়িতে যাবেন না, যে 50 জনকে যেতে বলা হচ্ছে বা নির্দিষ্ট যে সংখ্যক তুলে ধরা হচ্ছে যে 50 জন বিয়ে বাড়ি যেতে পারবেন, অন্ত্যেষ্টির ক্ষেত্রে 20 জন যেতে পারবেন, বা অন্যান্য জমায়েতে যে যাওয়ার জন্য বলা হয়েছে সেখানে কিন্তু কোথাও বলে দেওয়া হয়নি যে কত থেকে কত বছর বয়সীরা যেতে পারবে। এখানে কিন্তু সেটা বলা হয়নি। তাদের শুধু স্কুলমুখো কলেজমুখো করা হচ্ছে না, বাকি সমস্ত জমায়েতে তারা যেতে পারছে। এখানে ব্যাপারটা যেটা আপনি প্রশ্নটা করলেন, প্রশ্নটা একটু হাস্যকর হয়ে গেল, হাস্যকর হয়ে গেল। আবার সেই কথার মাঝখানে কথা বলছে। না সুদীপ্তাদি, আপনি বলে নিন সংক্ষেপে, আমরা আবার আসবো নীলাদ্রি বাবুর কাছে। দেখুন, সেখানে যারা, আমি একটু আগে যারা বললাম, সেখানে যারা যাবেন তারা ম্যাচিওরড লোক, তারা জানেন তারা কোনটা করা উচিত, তারা জানেন তার বাচ্চাটাকে সেই প্রোগ্রামে নিয়ে যাবেন কি যাবেন না। দিতে পারে না যে আপনি যদি 50 জনের মধ্যে আপনার বাড়ির বাচ্চাটা ইনক্লুডেড হয়, সেই বাচ্চাকে আপনি নিয়ে যাবেন না। এটা একটা অদ্ভুত শুনতে লাগছে। এটা একটা বাবা মায়ের উপরেই থাকবে যে সে তার বাচ্চাকে কিভাবে বা না দেবে, এটা গার্জিয়ানের ওন চলে গেছে। কিন্তু যদি স্কুল খুলে দেওয়া হয় তাহলে বাচ্চারা যে সেই স্কুলে যাবে, এবং তারা, আমরা ধরেই নেব যে তারা ম্যাচিওর লোকেদের মতো, যারা আজকে রাস্তায় মুখে মাস্ক পরছে না, বাচ্চারা শুনতে পারবে না। এবং আপনি জানবেন নতুন স্টেটটা আসছে, সেটা বাচ্চারা বেশি এফেক্টেড হবে এরকম শোনা যাচ্ছে। এই ক্ষেত্রে সরকার, কোন সরকার আচ্ছা রিস্ক নিয়ে, আপনি যেটা বলছেন সেই বিষয়টা নিয়েই বলি। আপনি যারা ম্যাচিওর, তারা যদি অভিভাবকরাই যান, তারা যে ফিরে আসবেন না বাচ্চাদের কাছে এমন তো নয়, এবং তারাও তো সংক্রমণটাকে নিয়েই ফিরতে পারেন। আসবো, নীলাদ্রি বাবু কিছু বলার চেষ্টা করছিলেন। নীলাদ্রি বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে থাকেন, সুদীপ্তা, মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে থাকেন এটা হচ্ছে গরিব মানুষের সরকার। এই যে অনলাইনে পড়াশোনার ফলে যে আর্থিক বৈষম্য বাড়ছে, আমি যদি অনলাইনেই পড়াশোনা হবে ধরে নিই, সেক্ষেত্রে সরকার কেন উদ্যোগ নিচ্ছে না? প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে কেন স্মার্টফোন দেওয়া হচ্ছে না, যে ডেটা কানেক্টিভিটির অতিরিক্ত সরকার কেন সরাসরি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে বা বাবার অ্যাকাউন্টে দিচ্ছে না? কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল না তুলে রাজ্য সরকার এই কাজটা করতে পারে, গরিব মানুষের পাশে একটু দাঁড়াতে পারে। আর শুধু এটাই নয়, শুধু স্কুল কলেজই বন্ধ নেই, লোকাল ট্রেনও বন্ধ, যাতে গরিব মানুষেরা শহরে আসতে পারছেন না, বহু মানুষ লোকাল ট্রেন বন্ধ। এবং যেভাবে ট্রেন বাস চলছে তাতে বাদুড় ছোলা ভিড়, সুদীপ্তাদি, যেভাবে চলছে, যেটা মেন লক্ষ্য যাতে সংক্রমণ আটকানো যায়, সেই জায়গা থেকে তো মানুষ যেভাবে বাদুড় ছোলা ভিড় করছে, তাতে করে তো প্রত্যেকে সুপার স্প্রেডার হয়ে যেতে পারে। আমরা একটা বিষয় পার্থবাবু আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমাদের এই মুহূর্তে ব্রহ্মাস্ত্র নিতে হবে। আজকের আলোচনার যে ব্রহ্মাস্ত্র, যে কথা কিছুক্ষণ আগেই পার্থবাবু বলছিলেন, সেই বিষয়টাই উঠে আসছে আমাদের ব্রহ্মাস্ত্রে। ভোটের জন্য মুখিয়ে রয়েছে রাজ্য, কবে খুলবে স্কুল? ইতিমধ্যেই আমরা যেটা বলছিলাম যে পার্থপ্রতিম বাবু প্রথমেই বলছিলেন ভবানীপুর, খড়দা এইসব জায়গায় কি তাহলে সংক্রমণ নেই, সেই জন্যই সেখানে হতে পারে উপনির্বাচন, এই নিয়েই প্রশ্ন তুলছিলেন। আমরা পার্থবাবুর কাছেই আসবো। পার্থবাবু, আমাদের ব্রহ্মাস্ত্রটা ঠিক এই জায়গায় ট্রিগার করে যে যদি উপনির্বাচনের জন্য দরবার করতে পারে, দিল্লিতে গিয়ে দরবার
করতে পারে রাজ্য সরকার, এবং তারপরে স্কুল নিয়ে কোনো রকম কথা একটা শব্দও উচ্চারিত না হয়, সেই নিয়ে তো একটা দ্বিচারিতার প্রশ্ন উঠেই যায় পার্থবাবু। হ্যাঁ বিশাখা, আমি আপনাকে আবার এই কারণের জন্য বলছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই কোভিড সিচুয়েশন হয়তো অনেক কিছু কম্পেলিং সিচুয়েশন তৈরি করে, সরকারকেও করে, কিন্তু আমি বলছি সরকারের দৃষ্টিভঙ্গি সবচেয়ে বড় কথা। আপনি এতক্ষণ ধরে আলোচনা করছিলেন, আপনাদের এখানে রিপাবলিক বাংলায় মাঝখানে একটা অদ্ভুত ভালো প্রচার করেছিলেন যে এই যে শিক্ষকদের কোভিড টিকা, এটা যে যারা আসলে ফ্রন্টলাইনার হিসেবে কাজ করতে চান, আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চান তাহলে প্রথম শিক্ষকদের মানে শিক্ষায়তন পর্যন্ত পৌঁছানো, তাহলে এটা নির্ভর করছে রিপাবলিক বাংলার একটা ভিউজ। ফলে এবার যদি সরকারের ভিউজ এটা নির্ভর করতো, যদি সরকার এরকম ভাবে চাইতেন, তাহলে আমি বলছি 50% অকুপেন্সিতে মেট্রো চলছে, 50%-এ অটো চলছে, 50% অকুপেন্সি, তাহলে 50% অকুপেন্সিতে স্কুল কেন খুলছে না, কলেজ কেন খুলছে না? আমি আপনাকে বলতে পারি যে আমি আমার যে ইউনিভার্সিটিতে পড়াই সেখানে 4টে ইয়ারের বদলে 2টো ইয়ার আসবে সত্যি সত্যি, তাহলে হচ্ছে ফিজিক্যাল সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন হয়। ফলে এখানে সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে অস্বচ্ছ এবং একপেশ, এবং এখানেই প্রশ্নটা উঠছে যে পানশালা খোলার সিদ্ধান্ত সরকার নিতে পারলে পাঠশালা খোলার সিদ্ধান্ত কেন নিতে পারে না? এখানেই হচ্ছে যে ইম্পর্টেন্ট ইস্যু। এবং এখানে আপনাকে এর জন্য বিশাখা বলি যে ধরে নিই যে খড়দা, ধরে নিই যে ভবানীপুর, এরকম আমাদের রাজ্যের 65খানা ক্ষেত্র যদি থাকে যেখানে দাঁড়িয়ে কোভিড পরিস্থিতি প্রায় নেই এবং সরকার খুব নিশ্চিন্ত, আমি আশা করব তাহলে এই 65খানা বিধানসভা কেন্দ্রে স্কুলগুলো অন্তত খুলুক 50% বা কলেজগুলো 50% অকুপেন্সি রেটে খুলুক, তাহলেও বোঝা যাবে যে সরকার দৃষ্টিভঙ্গির জায়গায়, পলিসির জায়গায়, নীতির জায়গায় হচ্ছে একটা অবস্থান নিচ্ছেন। তা না হলে পরে শিক্ষা অনেক কিছুর পর, অর্থাৎ খেয়ে দে সবকিছু পড়ে থাকলে চাটনি শেষ পাতে যেভাবে খায়, সরকারের চোখে যদি শিক্ষা সেভাবে আসে, যদি চাটনি হয়ে যায়, তাহলে একটা জাতি ধ্বংসের মধ্যে পড়বে। এবং এই রোগটা কেন্দ্রের সরকারেরও রয়েছে, এই রোগ রাজ্যের সরকারেরও রয়েছে। আমি যে কারণের জন্য বলছি যে বাস্তব পরিস্থিতির নিরিখে যে আমাদের কেন খুলতে পারছি না স্কুলগুলো, যদি 1.5% পজিটিভিটি রেট হয় তাহলে কবে খুলবো? কারণ আমাদের এখানে লোকাল ট্রেন চলেছিল, 3 মে বন্ধ হয়েছিল, তখন যে ইনফেক্টিভিটি রেট ছিল বা তার আগে এন্টায়ার ইলেকশন বা তার আগে পুজোর সময় পর্যন্ত, আমি বলছি তাতে যদি লোকাল ট্রেন চলতে পারে, আজকের লোকাল ট্রেন আমরা বন্ধ করছি কোন আর্গুমেন্টের জায়গা থেকে? এবং একটা ভুল কনসেপ্ট বিশাখা কোথাও কাজ করছে, যে আমার কথা হচ্ছে যে যদি লোকাল ট্রেন চালাই, যদি স্কুল খুলি, যদি কলেজ খুলি, কথার কথা যে আমার দেখা গেল ওয়েবটা আবার বাড়লো, তাহলে যখন বাড়বে তখন আমি কমাবো। ফলে তার আগে পর্যন্ত যে সতর্কতা নিয়ে আমাকে চালাতে হবে প্রত্যেকটা জিনিস। আমরা তো অনেকগুলো পর্যায়ে আনলক দেখলাম, সেগুলো তো এই আনলক পর্যায়ে দেখেছি, কারণ কোথাও গিয়ে আমাদের লক করতে হচ্ছে, আবার আনলক পর্যায়ে আসতে হচ্ছে। তো সেগুলো যদি এক্সপেরিমেন্টাল হতে পারে, তাহলে স্কুল কলেজ কেন এক্সপেরিমেন্টের পথে যাবে না? এবং সৃজন ভট্টাচার্য কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম আমাদের প্রতিবেদনে, তিনি বলছিলেন যে অন্তত সপ্তাহে 2টো দিন স্কুল কলেজ খোলা হোক, এই দাবি তাদের তরফ থেকেও করা হচ্ছে। অনেক অভিভাবকও এটাকে মেনে নিচ্ছেন। আমরা একটু আসবো আমাদের প্রত্যেক, এরপরে যাদের সঙ্গে আমরা কথা বলবো প্রত্যেককে আমরা 1 মিনিটের জন্য সময় দিচ্ছি। এরপরে আমরা আসবো অধ্যাপক দেবাশিস সরকারের কাছে। অধ্যাপক সরকার, আপনার কাছে যেটা জানতে চাইবো যে আমরা একদিকে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার সবাই ভোটের জন্য মুখিয়ে রয়েছেন, 8 দফার ভোট হোক বা উপনির্বাচন, কিন্তু কোথাও গিয়ে স্কুল কলেজ খোলা, তাদের ভবিষ্যৎ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ, এটা নিয়ে কি কোনো সরকার কোনো রকম ব্যবস্থা গ্রহণ করতে পারছে? না, প্রথমে এটা বলে নেওয়া দরকার যেটা শুধু রাজ্য সরকারের বিষয় নয়, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার একসাথে রাজনৈতিক দলের অবস্থান থেকে যদি আমরা বলি, তাহলে দেখা যাবে যে এরা কিন্তু কেউই, মানে সারা ভারতবর্ষ জুড়ে যারা দায়িত্বে রয়েছেন, কেরালা একটা ব্যতিক্রমী সিচুয়েশন, যারা পরিকল্পনা মাফিক সমস্ত পরীক্ষাগুলো এর মধ্যেও ঠিক মতো চালাতে পারছে, কিন্তু সেটা বাদ দিয়ে ভারতবর্ষের প্রতিটি রাজ্যে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে সরকার পরিচালনা করার প্রশ্নে শিক্ষাকে গুরুত্ব দিয়ে যে ভাববার জায়গা, সেইটা কিন্তু একেবারেই মানে প্রায়োরিটিতে শেষের দিকে চলে যাচ্ছে। এই সময় দাঁড়িয়ে থেকে একটা পরিকল্পনা, একটা রাজনৈতিক সদিচ্ছা দরকার। রাষ্ট্র তো আলাদা করে কাজ করতে পারবে না, তার রাজনৈতিক সদিচ্ছাটা দরকার, এটা বুঝতে হবে এবং সেই অনুসারে তাকে পরিকল্পনা নিতে হবে যে আমি কি করে ধাপে ধাপে, আমরা তো কেউ বলছি না যে কালকে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কমে যাবে, সেই অবস্থা বাস্তবে নেই। এইটা ভাবতে গেলে তাকে প্রথমে ভাবতে হবে তো বোম্বে শহরে, যে শহরটা পুরোপুরি ট্রেনের উপর ভিত্তি করে নড়াচড়া করে, 1 লক্ষ কোটি মানুষ নড়াচড়া, কিন্তু সেখানে যদি ট্রেন সার্ভিস তারা ফেস হয়ে চালাতে পারে, পশ্চিমবঙ্গের কেন হবে না সেই প্রশ্নটা উঠছে খুব স্বাভাবিকভাবে। আপনার থেকে আমি এবার যাবো একটু নীলাদ্রি ব্যানার্জির কাছে। নীলাদ্রি বাবু, আমরা দেখতে পাচ্ছি যে যেই মেন যখন পরীক্ষার জন্য স্পেশাল ট্রেনে বলা হলো যে স্টুডেন্টসরা যেতে পারবে, পরীক্ষার্থীরা যেতে পারবে, মেট্রোতেও তাদেরকে অ্যালাউ করা হবে, সে কথা বলা হলো, কিন্তু কার্যত আমরা বাস্তবায়ন যেটা দেখলাম সেখানে বাদুড় ছোলা ভিড় ট্রেনে, এবং বাসেরও অবস্থা
একেবারে ততই বছর। সেই জায়গা থেকে যেটা বলা হচ্ছে তার তো উল্টো চিত্র দেখা যাচ্ছে, সংক্রমণ তো এতেই বাড়বে। তাহলে কেন একদিকে স্কুল বন্ধ, একদিকে লোকাল বন্ধ, কোথায় গিয়ে সিস্টেম দাঁড়িয়ে আছে? না না, সিস্টেমটা একেবারেই ভেঙে পড়েছে, খুব স্পষ্ট। একদিকে বলছে বাসে বেশি ভিড় হবে না, অন্যদিকে বাসের সংখ্যা কম চালানো হচ্ছে, বাসের ভাড়া বাড়ানো হচ্ছে না, যার ফলে বাস মালিকরা বাস চালাতে পারছেন না। স্বাভাবিকভাবেই তো সেখানে ভিড় হবে, সেখানে কিভাবে 50% ভিড় আমরা দেখবো? অন্যদিকে লোকাল ট্রেন চালানো হচ্ছে না, ফলে যারা ট্রেনে যাতায়াত করতো তারা অনেকে বাসে আসছেন। সরকার তো ইচ্ছাকৃতভাবে এই ভিড়টা বাড়িয়ে চলছে, এবং কেন বাড়ছেন তাদেরই জানা আছে। আরেকটা কথা খুব দুঃখজনক, যখন এই পরিস্থিতি রাজ্যে, তখন তারা উপনির্বাচন নিয়ে মাতামাতি করছেন। আপনি ধরে নিন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পরাজিত না হতেন, যদি তাকে ভবানীপুর থেকে বা অন্য কোনো কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হওয়ার প্রয়োজন না থাকতো, তাহলে কি তারা উপনির্বাচন নিয়ে এত মাতামাতি করছেন? দুঃখের ব্যাপার হচ্ছে এই সরকার তাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থটাকে যতটা বড় করে রাখে, ছাত্রছাত্রীদের জীবন, তাদের শিক্ষা বা সাধারণ মানুষের জীবনকে ততটা বড় করে দেখে না। এদের গরিব প্রীতি শুধু লোক দেখানো, আজকে এই লোকাল ট্রেন বন্ধ করা, স্কুল কলেজ না খোলার মধ্যে দিয়ে সেটা প্রমাণ। আমরা এইখান থেকেই যাব সুদীপ্তাদির কাছে। সুদীপ্তাদি, একেবারে সরাসরি অ্যালিগেশন, গরিব মানুষের স্বার্থ দেখে না এই সরকার, কোনোভাবে শিক্ষার্থীদের স্বার্থ দেখে না, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ, ক্ষুদ্র স্বার্থের দিকেই তাদের নজর। রাজ্য সরকার, কেন্দ্র সরকার, আপনার কি মনে হয় কি পদক্ষেপ নিতে চলেছে বা নিতে পারছে? এই ভোটকে সামনে রেখে ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করাই কি তাদের লক্ষ্য? ভবিষ্যৎ প্রজন্মকে ওপর নিয়ে কোনো রিস্ক নেওয়া চলে কি? তারা কি গিনিপিগ? একটু আগে পার্থবাবু বললেন কিছুদিন স্কুল কলেজ খুলে দেখা যাক কি হয়, আমার পরটা আনলক করা হবে বা লক করা হবে এটসেট্রা। ভবিষ্যৎ প্রজন্মের উপর, আপনার বাড়ির বাচ্চার উপর এই পরীক্ষা নিরীক্ষাকে আপনি অ্যালাউ করবেন? বেসরকারি স্কুলগুলো যেখানে বলে দিয়েছে যে তারা কোনো আলাদা দায়িত্ব পালন করতে রাজি নয়, এরকম আমরা দেখতে পেয়েছি। সেক্ষেত্রে রাজ্য সরকার তার ক্ষুদ্র ক্ষমতায় যতদূর সম্ভব সাধারণ প্রান্তিক মানুষের হাত ধরেছে, এবং এই হাত ধরেছে বলে ভোটে তার প্রতিফলন পাওয়া গেছে। বাকি যে সমস্যাটা চলছে, সত্যি কথাই স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থা আজকে খুব বড় সমস্যা। কিন্তু আগে তো জীবন, আমি তো আমার ভবিষ্যৎ প্রজন্মের জীবন বোঝা যাচ্ছে। হ্যাঁ, একদম আপনার ভিউজ আমরা বুঝতে পারছি সুদীপ্তাদি। অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আমরা আজকের যে আলোচনাটা করলাম, সেই আলোচনা থেকে যে বিষয়গুলো উঠে এলো, তার মধ্যে থেকে একটা বিষয় কিন্তু ভীষণভাবে স্পষ্ট, কেন্দ্র রাজ্য দুতরফেই কি উদ্যোগ নেওয়া হয়েছে এই শিক্ষার্থীদের জন্য, এবং পাশাপাশি যখন ভোট নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে ভোটের প্রচার হোক বা ভোটের 8 দফা ভোট, সেই নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে কেন উপনির্বাচন নিয়ে তারা এত মাতামাতি করছেন, সেই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। এই অতিমারি আবহে সত্যি কি ভোটের দরকার, সেই প্রশ্নও উঠছে। কিন্তু কোথাও গিয়ে সেই একটা কথাতেই আমাদের ফিরতে হচ্ছে, বন্ধ পাঠশালা, চলছে পানশালা। সেই কথাটা রেস ধরেই আমাদের আলোচনা এখানে শেষ করছি। তবে এরপর রয়েছে ব্রেকিং নিউজ সেগমেন্ট। আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, একেবারে সরাসরি আমাদের এই ব্রেকিং নিউজ সেগমেন্টে আমরা চোখ রাখবো কোচবিহারের খবরের দিকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোচবিহারে যিনি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, সেই পার্থপ্রতিম রায়, তিনি কিন্তু তার বাড়ির সামনে গুলি চলেছে এমনই অভিযোগ উঠে আসছে। এবং পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত যা খবর, পুলিশের তরফ থেকে সেখান থেকে পাওয়া গিয়েছে কার্তুজ, অর্থাৎ বোমা, অর্থাৎ গুলির যে খোল, সেই খোল পাওয়া গিয়েছে, কার্তুজ পাওয়া গিয়েছে, এমনই জানা যাচ্ছে। তৃণমূলের জেলা সভাপতি, কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়ির সামনে চলল গুলি, দুষ্কৃতীরা গুলি চালিয়ে পালিয়ে গিয়েছে মারুতি ভ্যানে করে, এমনই খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কিংশুক। কিংশুক, ঠিক কি জানা যাচ্ছে, কিভাবে এই ঘটনা ঘটলো, এই ঘটনা সম্পর্কে আর কি পুলিশ জানাতে পারছে এখনো পর্যন্ত? দেখো, যেটা জানা গেছে যে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, তার যেটা গ্রামের বাড়ি অর্থাৎ নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত জিরানপুর অঞ্চল, সেই জিরানপুর অঞ্চলে তার যে বাড়ি রয়েছে, সেখানে আজকে একদল দুষ্কৃতী হঠাৎ মারুতি ভ্যান নিয়ে আসে এবং তার বাড়ির সদর দরজাটি খোলাই থাকে। সে অবস্থায় তারা ঘরের ভিতরে ঢোকে। সে সময় যেটা জানা গেছে যে তার বাবা বেরিয়ে আসেন এবং তিনি জিজ্ঞাসা করেন যে কেন তারা ঘরে এসেছে। এমতো অবস্থায় তারা ভয় দেখাতে থাকে এবং পরবর্তীতে
তার বাবা এবং মা অন্য ঘরে প্রবেশ করলে দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে। এই ঘটনার পরেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী। এখনো পর্যন্ত তদন্ত চলছে এবং পার্থপ্রতিম রায় যেটা জানিয়েছেন যে কারা গুলি করলো, কিভাবে করলো, সে বিষয়ে তদন্ত করছে। তারা বাইরের না ভিতরের লোক, অর্থাৎ তারা ওই এলাকার মানুষ না বাইরে থেকে এসেছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে পুলিশের তদন্ত পর। তবে এখনো পর্যন্ত এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে একবার পার্থপ্রতিম রায় তিনি কি বলেছেন, তার কি অভিযোগ একবার শুনে নেবো, আবার আসবো তোমার কাছে, আমরা শুনবো। আমি কুচবিহারে থাকি, তো হঠাৎ করে বাবা ফোন করে বাড়ি থেকে যে বাড়ির সামনে গুলি চলে এবং এই দরজা ঢুকে 2-3 জন নাকি গুলি চালিয়েছে। তো স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়ি, বাড়িতে ছুটে আসি। বাবা আমার সঙ্গে কথা বলে, মা একটু আতঙ্কে রয়েছে, বাবাও আতঙ্কে রয়েছে। তো স্বাভাবিকভাবে এই বিষয়টা কারা ঘটালো, কেন ঘটালো, আমিও কিছুটা অন্ধকারে রয়েছি, খোঁজ নেওয়ার চেষ্টা করছি। পুলিশ এসছে, পুলিশ তদন্ত করছে। আমরা শুনলাম তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, তিনি ঠিক কি বললেন। আরো একবার আসবো কিংশুকের কাছে। কিংশুক, এলাকার লোক কিনা এরা, তাদেরকে কোনোভাবে শনাক্ত করা গিয়েছে কিনা, এই নিয়ে কি কোনো রকম তথ্য পুলিশের তরফ থেকে উঠে আসছে? না, এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য পুলিশের তরফ থেকে উঠে আসেনি। যেটা পার্থপ্রতিম রায় নিজেই জানিয়েছেন, তিনি জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছেন এবং সে মতো তদন্ত শুরু হয়েছে। সে কথাই বলছিলাম যে তারা ওই এলাকার বাসিন্দা। তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোয় কিংশুক, সেদিকে তুমি নজর রাখো। আমরা পরবর্তীতে আবার তোমার সঙ্গে যোগাযোগ করব। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি কিংশুক, এবং এরই পাশাপাশি আমরা যে আরো একটি চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখবো। আজকে আমরা প্রথম থেকে যেদিকে নজর রেখেছিলাম, গলফগ্রিনের খবর, অর্থাৎ রিক্তেশের মৃত্যুতে চাঞ্চল্যকর দাবি উঠে আসছে রিক্তেশের পরিবারের তরফ থেকে। কৌশিক মণ্ডল, রিক্তেশের বন্ধু, তার পরিবারের বিরুদ্ধেই কিন্তু এই অভিযোগ উঠছে, যেখানে বলা হচ্ছে রিক্তেশের পরিবারের তরফ থেকে হাসপাতালে যদি ঠিক সময় মতো নিয়ে যাওয়া হতো, তাহলে হয়তো তার যদি স্বাভাবিক মৃত্যু হয়ে থাকে, সেই নিয়েই প্রশ্ন করা হচ্ছে যে কেন ঠিক সময় রিক্তেশকে নিয়ে যাওয়া হলো না কৌশিকের বাড়ি থেকে হাসপাতালের উদ্দেশ্যে। এবং সেই চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু উঠে আসছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মৃত রিক্তেশ, যার মাত্র 19 বছর বয়স, তার কিভাবে এইরকম একটা মর্মান্তিক মৃত্যু হলো, সেই নিয়ে যেরকম প্রশ্ন উঠেছে, এবং সেই সঙ্গে কিন্তু তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, চাঞ্চল্যকর অভিযোগ। আমরা এই অভিযোগ নিয়েই কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কি, ঠিক কি জানতে যাচ্ছে এখনো পর্যন্ত এই চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে? দেখো বিশাখা, রয়েছে আমি রিক্তেশ মোদকের বাড়িতে। গলফগ্রিনের একটি আবাসনে কিন্তু তার মৃত্যু হয়েছে, কিন্তু তার মৃত্যুকে মোটেই কিন্তু স্বাভাবিক মৃত্যু হিসেবে মেনে নিতে পারছেন না রিক্তেশের পরিবাররা। কি অভিযোগ করছেন তারা, জানবো তার মায়ের মুখ থেকেই। আপনার কি মনে হচ্ছে যে যদি হাসপাতালে ঠিক সময় নিয়ে যাওয়া যেত, তাহলে রিক্তেশকে বাঁচানো যেত? কি অভিযোগ রয়েছে তার কৌশিকের পরিবারের বিরুদ্ধে? হাসপাতালে যদি ঠিক টাইমে নিয়ে যাওয়া হতো তো নিশ্চয়ই বাঁচানো। আমি তো বলতে পারছি না, বাঁচতো নিশ্চয়ই। তাহলে কি বলে গিয়েছিল বাড়িতে, এবং লাস্ট শেষ আপনার সঙ্গে কখন কথা হলো? আমার সাথে 12টা 10 লাস্ট কথা হয়েছে, ব্যাস ওই আমার লাস্ট কথা ছেলের সাথে। যে বার্থডে উইশ করেছে, ওটাই আমার ছেলের সাথে আমার লাস্ট কথা। কেন মনে হচ্ছে যে কেন টালবাহানা করা হলো হাসপাতালে নিয়ে যেতে? কোনো সন্দেহের পাচ্ছে? ওটাই আমাদের সন্দেহ, যে হাসপাতালে কেন নিয়ে গেল না, এটাই আমাদের সন্দেহ। হয়তো হাসপাতালে নিয়ে গেলে আমার ছেলে ফিরে আসতো, এমন কিছু নিশ্চয়ই ওরা করেছে। পিঙ্কি, আমরা এর আগে যখন তুমি কথা বলছিলে কৌশিকের মায়ের সঙ্গে, তিনি বলছিলেন যে রিক্তেশের মা, যার সঙ্গে তুমি এই মুহূর্তে কথা বলছো, তিনি তাকে বিশ্বাস করেন বলেই যখন ফোনে কথা বলেছিলেন, তিনি নাকি এটাও বলেছিলেন কৌশিকের মাকে যে তিনি বিশ্বাস করেন যে তার বাড়িতে আছে মানে ঠিক আছে। তাহলে কেন এখন পাল্টা অভিযোগের বিষয়টা উঠে আসছে? একেবারে বিষয়টা আমি একটু জিজ্ঞেস করবো ওনাকেই। কৌশিকের মা বলছিলেন যে আপনার সঙ্গে কথা হয়েছে কৌশিকের মায়ের, এবং আপনি তাকে বলেছেন যে আপনার বাড়িতে আছে মানে আমার ছেলে ঠিক আছে। এতটা বিশ্বাস যেখানে ছিল, তাহলে ছেলের মৃত্যুর পর কেন বিশ্বাসের বাঁধ ভাঙলো? কোথায় সন্দেহটা বাঁধছে? সন্দেহটা বাঁধছে হাসপাতালে কেন নিয়ে গেল না আমার ছেলেকে, ওটাই আমার সন্দেহ। যে হাসপাতালে নিয়ে যেতে পারলো না কেন? কলকাতা থেকে তো নিশ্চয়ই হাসপাতাল এমন কোনো দূরে নেই
কাছাকাছি সব কিছু, তাহলে একটা গাড়ি ডেকে নিশ্চয়ই হাসপাতালে নিয়ে যেতে পারতো আমার ছেলেটাকে, নিয়ে ভর্তি করে আমাকে ফোনটা করতে পারতো যে আপনার ছেলেরও অসুস্থ। অর্থাৎ পিঙ্কি, আমরা দেখতে পাচ্ছি একটা কোথাও গিয়ে অভিযোগ উঠে আসছে, যিনি সন্তান হারা সেই মায়ের তরফ থেকে অভিযোগ উঠে আসছে, কিন্তু যার ছেলে কৌশিক, সেই কৌশিককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তিনি, তার পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হয়েছিল, তোমার সঙ্গেই কথোপকথন হয়েছিল, আমরা শুনবো একবার, তুমি আমাদের সঙ্গে থাকো। খেয়েছিল কিনা সেটা আমি বলতে পারছি না। মদ ওরা খায়নি কেউ। গাঁজা খেতে বেশি পরিমাণে না, তা পরিমাণটা খুবই কম। আমাকে একটা কথা বলুন, কি কি নেশা করেছিল? ওই দিন কি কি নেশা করেছিল সেটা আমরা কি করে বুঝবো? রিপোর্ট দেখুন, আপনারা রিপোর্ট দেখুন। কোন কি নেশা করেছিল ওই দিনকে? মদ গাঁজা কি? ওদিন ওরা গাঁজা খেয়েছিল কিন্তু মদ খায়নি, তাও অল্প পরিমাণে গাঁজা খেয়েছিল। কে কে গাঁজা খেয়েছিল? হ্যাঁ হ্যাঁ। কোথায়, সেটা কি ঘরেই না ছাদে? ঘরেই খেয়েছিল। ঘরেই খেয়েছিল। আপনারা বাধা দেননি? আমার স্বামী খায় এটা আমি জানি, আর ওর বোন রিক্তেশও খায়। এবার দুজনে জন্মদিনের দিন এইটুকু অল্প সামান্য খেয়েছে। এবার গাঁজা খেলে কি মানুষের মারা যায়? সেটা তো না। তখন তো বলছিলেন কোনো নেশা করেনি। অবশ্য নেশা তো গাঁজা তো একটা দেখো বলছি, আপনার স্বামী কি করতেন? আমার স্বামী বাবার সাথে কাজ করে। বাবা ইলেকট্রিক্যাল। আমি সেই সব ব্যাপারে জানি। আপনাদের বাড়িতে তো আগেও এসেছে বলছেন। হ্যাঁ এসেছি। আমরা শুনলাম কি বললেন কৌশিকের স্ত্রী, আমরা শুনলাম, এর পাশাপাশি শুনে নেব কৌশিকের মা কি বলছেন। মা আমাকে খুব বিশ্বাস করে, তাই জন্য ওর মাকে দিয়ে ছেলে আবার ওর মাকে ফোন করালো। ওর মা আমার সাথে কথা বললো যে দিদি আপনাদের বাড়ি আছে? বলে হ্যাঁ। বলে আপনাদের বাড়ি থাকলে আমি নিশ্চিন্ত, এটাও বললো। চিনতো আপনার ছেলে ওনাকে? 3 বছর 3 মতো। কিভাবে পরিচয় দুজনের মধ্যে আমি সেটা বলতে পারবো না। আমার ছেলে ঘরেই কি ওরা দুজন ছিল? আমরা 3 জনে ছিলাম। কারা কারা ছিল? আমি, আমার বৌমা, আমার ছেলে রিক্তেশ। কোথায় ছিল দুজনে? আমি শুয়েছি এখানে, আমার বৌমা শুয়েছে ওখানে, আর আমার ছেলে শুয়েছে এখানে, রিক্তেশ শুয়েছে এখানে। রাত্রিবেলা কথা বলতে শুনেছেন? দুজনের মধ্যে কথাবার্তা বলেছিলেন? না। আমরা ঘুমাতে গেলে তো 3:30 এলেন, তারপরে ঠিক কি ঘটনা ঘটলো আমরা বলে কি দেখলেন? আর অনেকবার বলেছি, আর ভালো না। আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে এখান থেকে হাসপাতালে নিয়ে যেতে অনেকক্ষণ দেরি হয়েছে, কি বলবেন? হাসপাতালে আমরা অ্যাম্বুলেন্স পাচ্ছি না, আমরা ডাক্তার ডাকছি, ডাক্তার পাচ্ছি না। আমরা শুনলাম কি বললেন কৌশিকের পরিবারের লোকজন। পিঙ্কি, আমরা শুনলাম, এবং সেই জায়গা থেকে তিনি যেটা লাস্ট কথা বললেন যে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি এবং ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তার সঙ্গে ঠিক সময় যোগাযোগ করা যায়নি বলে নিয়ে যেতে দেরি হয়েছে হাসপাতালে। সেই জায়গা থেকে রিক্তেশের মা কি বলছেন? একেবারে একদম কৌশিককে একদম সামনাসামনি যখন আসে হাসপাতালে কৌশিক এবং রিক্তেশের মৃতদেহ, সেই সময় তার দাদা ওখানে উপস্থিত ছিলেন। তার দাদাও দেখেছেন কৌশিককে। আপনাকে যখন কৌশিককে দেখলেন হাসপাতালে এসছে, রিক্তেশের পাশে মৃতদেহ পড়েছিল, কৌশিককে তো দেখেছিলেন, কি মনে হয়েছিল? ও কি আপনার সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলছিল? না, ওর কথাবার্তা মানে একটু গোলমেলে ছিল। ওর চোখের অবস্থা দেখে আমার যেটা মনে হলো, ও যে কথাগুলো বলছে সেগুলোর সাথে কোনোটার মানে কোঅর্ডিনেশন নেই। চোখগুলো ছোট ছোট হয়ে রয়েছে বা বডি ল্যাঙ্গুয়েজও ঠিক লাগছে না। এবার স্বাভাবিক যে দেখুন, সেটা ঘাবড়েও যেতে পারে, কিন্তু তার জন্য চোখ ছোট হওয়ার কোনো মানে হয় না। এবং কোনো রকম অ্যালকোহলিক বেভারেজেসের আমার গন্ধ আমার নাকে আসেনি, কারণ ওর সাথে অনেকটা ক্লোজলি আমি কথা বলেছি, কিন্তু গন্ধ আমি কিছু পাইনি। এবং তার পরিবারের পয়েন্ট অফ ভিউ থেকে তারা অ্যালকোহলিক ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছে। এদিকে ময়নাতদন্তে অ্যালকোহল পাওয়া গেছে, মানে পুরো ব্যাপারটাই আমার কাছে ধোঁয়াশা। এই কারণেই আমরা পুরো সত্যিটা জানতে চাইছি যে কি হয়েছে অ্যাকচুয়ালি। মানে যতই হোক, আমাদের পরিবার তো শূন্য হয়ে গেল, আমাদের পরিবার থেকে একটা মানে গুরুত্বপূর্ণ অংশ চলে গেল। আমাদের তো তদন্ত করাটা খুবই স্বাভাবিক। সেখানে এই যে কথাবার্তাগুলো যে ফাঁসানো বা এই জাতীয় কথাবার্তাগুলো না ব্যবহার করাই ভালো। দোষ যখন রয়েছে, দোষ স্বীকার করতে সামনে আসা উচিত আমার মনে হয়। আমরা পুরোটাই তদন্তের উপর ছেড়ে দিয়েছি, পুলিশ তদন্ত করুক, তদন্ত করে পুলিশ যদি তাকে দোষী পায় তো সে দোষী না পেলে আমাদের কিছু বলার নেই। একেবারে বিশাখা, সন্তানহারা মা এবং সন্তানহারা দাদা দুজনেই চাই। সেই জায়গা থেকে আরো একটা বিষয় কিন্তু উঠে আসছে, যেটা তার পরিবারের লোকের তরফ থেকে বলা হলো যে চোখ ছোট ছিল, কোথাও গিয়ে একটা নেশার বিষয়, মাদকের বিষয় উঠে আসছে। রিক্তেশ, তার সম্পর্কে তার পরিবার কি বলছে? একেবারে রিক্তেশের ব্যাপারে একটু জানবো, কারণ শিলিগুড়িতে সে পড়াশোনা করতো এবং খুব বেশি দিন কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি বা মেলামেশা হয়নি। এই
কৌশিকের সঙ্গে। তার পরিবারের যেমনটা বক্তব্য, অর্থাৎ ঋক্তেশের পরিবার জানাচ্ছে যে প্রায় মাত্র 2 বছর হয়তো তার সঙ্গে চেনাশোনা হয়েছিল। আমি একটু তার মায়ের কাছে যাব, যে তার ঋক্তেশের শরীর থেকে বলছে যে অতিরিক্ত অ্যালকোহল পাওয়া গেছে, অন্যদিকে গাঁজা সিগারেট খেয়েছে বলে মনে করা হচ্ছে। আপনার ছেলে কি কোনোভাবে নেশায়, যদিও জিজ্ঞেস করা এখন উচিত নয় এই অবস্থায়, তাও জিজ্ঞেস করতে শিলিগুড়িতে থাকতো, শিলিগুড়িতে ঘর থেকে বেরোতো না, ঠিক আছে, তদন্ত করলে তো সবই বেরোবে। আমার ছেলে শিলিগুড়িতে থেকে যখন থাকতো কোনো দিন গাঁজাও খায়নি, আমি এটা একদম মানে কনফার্ম বলতে পারি। এবার সিগারেট বিড়ি হয়তো খেতে পারে, কিন্তু কোনো দিন গাঁজাও খায়নি, মদও খায়নি, ঠিক আছে, কারণ কেউ বাড়ি থেকেই বেরোতো না। ইতিমধ্যেই তার পাকস্থলী থেকে পাওয়া গিয়েছে মাত্রাতিরিক্ত অ্যালকোহল। চেষ্টা বলা হচ্ছে, কোথাও কি মনে হচ্ছে এটা আমি একটা কথা বলতে চাই, যদি নেশার অভ্যাসটা থাকে না, সে যেখানে যাবে সে কিন্তু নেশাটাকে খুঁজে নেবে তাকে, ঠিক আছে। তার যদি রেগুলার সে যদি খেত, এরা ডেকে আমার ছেলেকে খাইয়েছে, নেশা করিয়েছে। আপনি হ্যাঁ, আমি এটা বলতে চাচ্ছি, আমার ছেলে নেশা কর না, ঠিক আছে, সে তো বাড়িতে আসতে যেত। আমাদের ফ্যামিলি ওরকম না যে নেশা করে ঢুকবে আমি ওকে কোলে নিয়ে বসে যাব, আমাদের ওরকম শিক্ষা নেই, ঠিক আছে। উনি যেটা বলছে ওনার মা হয়তো ওরকম ওরকমের শিক্ষায় শিক্ষিত, ঠিক আছে। আমাদের যাচ্ছে যে সন্তানহারা মা, তিনি যেটা বলতে চাইছেন যে তাকে এনে জোর করে ঋক্তেশকে নেশা করানো হয়েছিল, এমনই একটা অভিযোগ তিনি করছেন। এবং আমরা শুনলাম, পিঙ্কি অনেক ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে থাকবে, এর পরবর্তী সময় আমরা তোমার সঙ্গে যোগাযোগ করব। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, আগামীকাল থেকেই সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন এবং জুলাইয়ের শেষে বঙ্গ রাজনীতির মঞ্চ রাজধানী দিল্লি। কারণ ইতিমধ্যেই আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও গিয়ে সেখানে রীতিমতো তাদের জন্য যাতে 2024কে সামনে রেখে এগিয়ে যাওয়া যায় সেই জন্য বিরোধী ঐক্য তৈরি করার জন্য তিনি যাচ্ছেন, ইতিমধ্যেই আমরা জানি। এবং তারই মধ্যে বাদল অধিবেশনে বিজেপির তরফ থেকে যেরকম বিভিন্ন ইস্যুতে তারা বিশেষ করে এ রাজ্যে যেভাবে যে হিংসার ঘটনা ঘটেছে সেই নিয়ে তারা বিভিন্ন ক্ষেত্রে নালিশ করবে, তারা সরব হবে, সোচ্চার হবে, রাষ্ট্রপতির সঙ্গেও তারা দেখা করতে পারে এমনই জানা যাচ্ছে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকেও তারা সোচ্চার হবে এমনই জানা যাচ্ছে। সব মিলিয়ে ঠিক কি জানা যাচ্ছে, পাল্টা রণনীতি নিয়ে তো বিজেপিও তৈরি রয়েছে এমনই জানাচ্ছেন সাংসদ অর্জুন সিং। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, সব মিলিয়ে সংসদে বাদল অধিবেশন শুরুর আগে দুপক্ষ কোন জায়গায় দাঁড়িয়ে আছে? দেখো বিশাখা, সবার আগে তোমাকে যেটা বলি যে বাদল অধিবেশন, যে সংসদের বাদল অধিবেশন, সেই বাদল অধিবেশনে কিন্তু প্রভাব ফেলতে চলেছে বঙ্গ রাজনীতি। কেন বলছি বঙ্গ রাজনীতি? কারণ আগামীকাল থেকেই আমরা যেমনটা জানি যে তৃণমূলের বিভিন্ন সাংসদ তারা অন্যান্য বিরোধী সাংসদদের নিয়ে জ্বালানির মূল্যবৃদ্ধি এই ইস্যুতে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে পারেন। পাল্টা আগামীকালকেই ভোট পরবর্তী হিংসা নিয়ে কিন্তু সংসদে সরব হতে পারেন বঙ্গ বিজেপির সাংসদরা। অন্যদিকে যে অংশ তোমায় তুলে ধরতে চাইব যে এই সপ্তাহে আমরা জানি, চলতি সপ্তাহে 21শে জুলাইয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী ঐক্যে শান দিতে তাদের দিল্লি যাওয়ার কথা। সেখানে তো তারা যখন যাবেন তখন ভোট পরবর্তী হিংসার কারণে বাংলা ছেড়ে যারা দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন এরকম 7,000 মানুষ বিক্ষোভ দেখাতে পারেন। এরকম একটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি, কেরুয়া শিবির সূত্রে, যে 7,000 মানুষ যারা ঘর ছাড়া ভোট পরবর্তী হিংসার কারণে যারা দিল্লিতে আশ্রয় নিয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাতে পারেন। অন্যদিকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে পারেন, তিনি ভ্যাকসিন নিয়ে সরব হতে পারেন সেই বৈঠকের পর। এবং সেক্ষেত্রে লোকসভায় কিন্তু ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে আলোচনা চাইতে পারেন বঙ্গ বিজেপির সাংসদরা। ফলে সার্বিকভাবে এটা বলাই যায় যে সংসদের যে বাদল অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে, সেই বাদল অধিবেশনে কিন্তু বঙ্গ রাজনীতি ব্যাপকভাবে ছাপ ফেলতে চলেছে। বিশাখা। শিবাশিস, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং তিনি কি বলেছেন, তারা কতটা তৈরি, তাদের রণনীতি কি, সেই নিয়ে তার কি বক্তব্য উঠে আসছে, একবার চোখ রাখবো সেদিকে। এনএচআরসি কি বাংলায় পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী চেয়ারে বসে অস্বীকার করছেন। এটা মানে আজ পর্যন্ত এরকম কোথাও হয়নি। এর উত্তর কিন্তু কালকে লোকসভায় আমরা যারা তৃণমূল কংগ্রেস বিরোধী যারা বিজেপি লোকেরা আছি, আমরা যারা সাংসদরা আছি, আমরা এটাকে তুলে ধরবো। নিশ্চিতভাবে যারা ঘর ছাড়া, বাড়ি ছাড়া,
তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নিশ্চয়ই বিরোধিতা করবে। তো আমরা যারা সাংসদ আছি আমরা রাষ্ট্রপতির কাছেও যাব। আমরা শুনলাম কি বললেন অর্জুন সিং, সাংসদ অর্জুন সিং। তিনি যেটা বললেন যে সংসদে গিয়ে তারা এনএইচআরসি অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে তারা কথা বলবেন এবং সোচ্চার হবেন। শিবাশিসের কাছে যাব। শিবাশিস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। শিবাশিস, আমরা দেখেছি এর আগে রাজ্যসভার অধিবেশন শুরুর আগে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলেছিলেন যে রাজ্যসভার বিধানসভার বাইরে এবং ভেতরে সার্বিকভাবে বিরোধিতা হবে, এবং সেই একই সুরে কিন্তু এবার বাদল অধিবেশন শুরুর আগেও বিজেপি সাংসদ অর্জুন সিং একই রকম ভাবে বললেন যে এ রাজ্যে যেভাবে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে তারা সোচ্চার হবেন, সেই কথা কিন্তু বাদল অধিবেশন শুরুর আগেই তিনি জানিয়ে দিলেন। একদমই বিশাখা, তুমি ঠিক যে জায়গাটা ধরেছো। রাজ্যে বিধানসভা অধিবেশনকে কেন্দ্র করে রাজ্যে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেই প্রেক্ষাপটে কিন্তু এবার জাতীয় রাজনীতিতে উঠে আসছে কার্যত এই সংসদের বাদল অধিবেশনকে কেন্দ্র করে। বাদল অধিবেশনে শুধুমাত্র যে সংসদের ভিতরে নয়, সংসদের বাইরেও কিন্তু প্রভাব পড়তে চলেছে। এবং অর্জুন সিং যে কথা তুলে ধরেছেন যে যারা ঘর ছাড়া, যারা বাংলা থেকে আশ্রয় নিয়েছেন দিল্লিতে গিয়ে, তারা বিক্ষোভ দেখাতে পারেন। অর্থাৎ শুধু সাংসদরাই নয়, সেক্ষেত্রে কিন্তু ঘর ছাড়া যে বাঙালিরা দিল্লিতে আশ্রয় নিয়েছেন তারা যদি বিক্ষোভ দেখান তাহলে তার আঁচ কিন্তু পড়তে পারে সংসদের বাইরেও। এবং আমরা যেমনটা জানতে পাচ্ছি 23শে জুলাই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চলেছেন শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি বিধায়করা এবং বিজেপির সাংসদরা। তারা ভোট পরবর্তী হিংসার পাশাপাশি ভোট পরবর্তী সময় বিরোধীদের কণ্ঠরোধের যে অভিযোগ উঠে আসছে সেই অভিযোগ কিন্তু তারা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবেন। এবং সে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তুমি তুলে ধরলে শিবাশিস। আমরা কথা বলছিলাম, সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। এবং এই সমস্ত খবরের দিকে যেরকম আমরা নজর রাখলাম সেরকম ভাবেই প্রতিষ্ঠানের শিক্ষা কবে ফিরবে সেই প্রশ্নও রেখেছি আমাদের আলোচনায়। এবং সেই প্রশ্ন হোক বা অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের প্রশ্ন, সব সময় আমরা আগে রয়েছি। আমরা সব সময় আপনাদের যাতে অ্যাওয়্যার করতে পারি সেই চেষ্টাই করছি। আমরা এরপর ফিরে আসছি আমাদের অন্য অনুষ্ঠান সোজাসুজি স্বর্ণালী দেখবেন সমাদৃতার সঙ্গে। এখানেই আমাদের আলোচনা শেষ করছি। সঙ্গে রাখুন রিপাবলিক বাংলা।